শয়তান একটা সেক্রেটারিয়েট টেবিলের নিচে বসে বসে কার পা যেন টিপছে। তো পরে দেখা গেল শয়তান শেখ মুজিবুর রহমানের পা টিপছে। এই অবস্থাতে শয়তানকে জিজ্ঞাসা করা হলো, কিরে শয়তান, তুই এখানে কি করছিস? বলে যে আমার ওস্তাদের সেবা করছি। তোর ওস্তাদ কি করে হলো? বলে যে ওস্তাদ হয়েছে, আমি একবার মাত্র একজন লোককে বিপদগামী করতে পারি, বিভ্রান্ত করতে পারি, কিন্তু এই লোকটা একসঙ্গে 7.5 কোটি লোককে বিভ্রান্ত করে ফেলেছে। আসলে সত্যিকারের দেশপ্রেমিক, সত্যিকারের বড় কবি, সাহিত্যিক, এদের অনেকেরই জীবদ্দশায় মূল্যায়ন হয় না, কিন্তু মৃত্যুর পর যখন আমরা আবিষ্কার করি তিনি একজন বিশাল এবং মহৎ মানুষ ছিলেন, তখন আমরা তার গুণ কীর্তন করি। এবং রাজনীতির ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটে। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে মওলানা ভাসানীর একটি গল্প বলা হয়েছে। আমাকে আরেকজন বলেছেন, তিনি হচ্ছেন হামিদুল হক মোহন, টাঙ্গাইলের একসময় ছাত্র ইউনিয়ন নেতা, পরবর্তীকালে বিএনপির জেলা নেতা, এবং সেখানে তিনি বহুদিন সক্রিয় ছিলেন। তারপরে জীবনের এক পর্যায়ে এসে যখন কিছুটা রাজনীতির ব্যাপারে হতাশ হন, রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে যান। তিনি প্রায় মওলানা ভাসানীর কাছে যেতেন যখন মওলানা ভাসানী জীবিত ছিলেন। সেই জীবিত থাকার সময়, প্রায় এটা হচ্ছে 1900, তার মৃত্যুর আগে, মওলানা ভাসানীর মৃত্যুর আগে, তখন ডেকে বললেন, মোহন, তোমরা জিয়া ছেলেটার দিকে খোঁজ রাখো, খবর রাখো, ছেলেটা খুব ভালো, দেশের জন্য কিছু করতে চায়, তোমরা ওকে সমর্থন দিও, কিন্তু ও বেশি সময় পাবে না, তাকে গুলি করে হত্যা করা হবে এবং তার মুখমণ্ডলের ডান পাশটা সম্পূর্ণভাবে বিদীর্ণ হয়ে যাবে, একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। আমি এই গল্প শোনার পরে আমি ভাবলাম যে এইটা না হয় বুঝলাম যে ছেলেটা ভালো, দেশের জন্য ভালো করতে চায়, তাকে তোমরা কিছু সমর্থন দিও, কিন্তু পরের কথাটা আমার কাছে বিশ্বাস করতে একটু কষ্ট হয়েছে। কারণ মওলানা সাহেব কিভাবে বললেন সে বেশি সময় পাবে না। হ্যাঁ, তিনি কিন্তু বেশি সময় পান না, এবং তিনি যদি বেশি সময় পেতেন, আমরা এই দেশের যারা মানুষ, আমরা তাহলে আরো কিছু নিজেদেরকে ভাগ্যবান মনে করতে পারতাম। তবে মওলানা ভাসানী সম্পর্কে বলা হয় যে তিনি একজন আধ্যাত্মিক পুরুষ, এবং অনেক কিছুই তিনি আগে থেকে বলতে পারতেন। কিভাবে বলতে পারতেন? সেটা কি প্রিমনিশনের কারণে, তার মনের মধ্যে কোনো কথা ভেসে উঠতো সে কারণে, বা তার আধ্যাত্মিক শক্তির কারণে, সেটা আজ পর্যন্ত রহস্যাবৃত। একইভাবে একই ধরনের একটা অভিজ্ঞতা আমার হয়েছিল। আমি এবং এক সময়ের বিখ্যাত ছাত্র নেতা এবং পরবর্তীকালের জাতীয় নেতা কাজী জাফর আহমদ, আমরা তখন ন্যাশনাল আওয়ামী পার্টি করতাম। মওলানা সাহেবের সঙ্গে একসঙ্গে আমরা চাটগা যাচ্ছি, জনসভা করব। ঢাকা থেকে কমলাপুরে আমরা ট্রেনে উঠেছি। তারপর ট্রেন লাকসামে গিয়ে যাত্রা বিরতি জংশন অনেকক্ষণ থেমে থাকে। হঠাৎ করে মওলানা সাহেব বলে উঠলেন, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমরা খুব চিন্তিত হয়ে পড়লাম। এই বয়স্ক মানুষটি এখন যদি অসুস্থ হয়ে পড়ে, এখানে ধারে কাছে কোনো ভালো ডাক্তার নেই, কিভাবে তার চিকিৎসা করাবো, এই নিয়ে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি। আমরা জিজ্ঞাসা করি, মওলানা সাহেব, হুজুর আপনি কি ডাব খাবেন? ডাব খেলে আপনার একটু ভালো লাগবে? তো আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, ডাবের ব্যবস্থা করলাম। তারপরেও আমরা দেখলাম যে তার অস্থিরতা কাটছে না। তারপরে তিনি বললেন, মতিনদের খবর না, মতিনদের খবর না। এখন আপনারা জানেন কিনা জানি না, অনেকেই রাষ্ট্রভাষা আন্দোলনের অন্যতম নেতা যিনি ছিলেন, তিনি হচ্ছেন আব্দুল মতিন। তিনি ভাষা মতিন হিসেবে পরিচিত। পরবর্তীকালে এই দেশের বিপ্লবী আন্দোলনে তিনি বড় ভূমিকা পালন করেন। যাই হোক, সেই সময় তিনি বললেন যে মতিনদের খবর নাও, ওরা খুব বিপদে আছে। আমরা অবাক হয়ে গেলাম। কমলাপুর স্টেশনে উঠলাম, সেখানেও
দেখলাম না, বললেন না উনি মতিনদের কথা। তারপরে লাকসাম পর্যন্ত আসার পরে তিনি হঠাৎ করে আবিষ্কার করলেন মতিনরা খুব বিপদে আছে। এটা কি করে সম্ভব? আসলে সত্যিকারের ঘটনা হলো সেটা হলো, আপনারা এখন জানেন কিনা জানি না, শেখ মুজিবুর রহমানের সরকারের বিরুদ্ধে 1972 সালে আপনার আত্রাইতে আব্দুল মতিন আলাউদ্দিনদের দল, ওহিদুর রহমানের দল, তারা সশস্ত্রভাবে সংগঠিত হয়েছিল মুজিব সরকারকে প্রতিহত করার জন্য, এবং সেখানে অভিযান চলে, রাষ্ট্রীয় বাহিনী অভিযান চালায়। সেই অভিযানে অনেক হতাহতের ঘটনা ঘটে। আব্দুল মতিন নিজে আহত হন, তার ভাই নিহত হন, আরো অনেকে নিহত হন। যাই হোক, এই যে ঘটনাগুলো, এইগুলো মাওলানা সাহেব মাঝে মাঝে এভাবে কথা বলতেন, এবং এই কথা বলার ফলে আমরা খুব বিস্মিত হতাম। তবে এইসব কথা বলার জন্য কিন্তু আমি এখানে আসি না। আমি আসার আগে আজকে দৈনিক নয়া দিগন্ত পত্রিকাটা দেখছিলাম। সেই পত্রিকায় একটা সম্পাদকীয় নিবন্ধ বেরিয়েছে। এটার লেখক হচ্ছেন পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর। হামিদ মীর অনেক গ্রন্থের প্রণেতা। তিনি অনেকগুলো বই লিখেছেন ইংরেজি ভাষায়, এবং এর ফলে তিনি আন্তর্জাতিকভাবে একজন সাংবাদিক হিসেবে, একজন স্কলার হিসেবে খুবই সমাদৃত। আমি শুধু তার লেখাটা একটু পড়ে শোনাবো, যেটা বোধহয় এই গ্রন্থ আড্ডার বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ। তো একটু মেহরবানি করে এটা একটু শুনেন আপনারা, এবং সাংবাদিক ভাইরা রিপোর্ট করার মতো কোনো কথা আমি এখানে বলবো না, বলছিও না। এটা লেখাটার শিরোনাম হচ্ছে ইকবালের নোবেল পাওয়ার দরকার ছিল না। এই ইকবাল হচ্ছেন পাকিস্তানের এবং অবিভক্ত ব্রিটিশ ভারতের একজন বিখ্যাত কবি। তিনি উর্দু এবং ফার্সি ভাষায় কবিতা রচনা করেছেন। তিনি একজন বড় মাপের দার্শনিক ছিলেন। তার একটা বিখ্যাত গ্রন্থ, দার্শনিক গ্রন্থ হচ্ছে রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম। তিনি লিখছেন, হামিদ মীর লিখছেন, আমি প্রতিদিন কোনো না কোনো ব্রেকিং নিউজ, আপনি প্রতিদিন কোনো না কোনো ব্রেকিং নিউজ শোনেন। অধিকাংশ সময় ব্রেকিং নিউজ আগে থেকেই অস্থির থাকা হৃদয়কে আরো অস্থির করে তোলে। অনেকদিন পর আমি এমন ব্রেকিং নিউজ পাই যা নিরাশার অন্ধকারে আশার আলো হয়ে ঝলমল করছে। এই ব্রেকিং নিউজ কারো কাছ থেকে শোনা নয়, বরং সেটা আমি নিজে নিজ চোখে দেখেছি এবং অনুভব করেছি। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের তত্ত্বাবধানে 10ম ইসলামাবাদ লিটারেচার ফেস্টিভ্যালে প্রচুর সংখ্যক এমন তরুণ তরুণী চোখে পড়ল যারা বহু বই পড়ে ফেলেছেন। তাই দেখা যাচ্ছে পাকিস্তানের তরুণ তরুণীরা বই পড়ে। আমরা কতটা পড়ি সেটা এখন আমাদেরকেও বিচার বিশ্লেষণ করতে হবে, চিন্তা করতে হবে। পাকিস্তানি যুবকদের কথা সাহিত্য, কাব্য ও ইতিহাসের গ্রন্থের সাথে সম্পর্ক সুদৃঢ় হচ্ছে। মুসলমান হয় ইত্যাদি ইত্যাদি, এইভাবে তাদের সমালোচনা করত। নাজি অকুপেশনের সময় নেদারল্যান্ডে যখন হিটলারের বাহিনী ঢুকে পড়েছে, তখন মানুষ হিটলারের বাহিনীর সঙ্গে নীরব অসহযোগ শুরু করলো। তারা জার্মান ভাষা জানতো, কিন্তু তারা নিজেদের মাতৃভাষা হচ্ছে ডাচ ভাষা। তো হিটলারের লোকেরা, বাহিনীর সৈন্যরা অনেক সময় রাস্তাঘাট চিনতে পারতো না। রাস্তাঘাটের জন্য কোনো দোকানদারকে যখন জিজ্ঞাসা করত, তখন দোকানদার খালি মাথা নেড়ে নেড়ে বোঝাতো, তোমার কথা আমি বুঝতে পারছি না। তো এই যে সরাসরি
আক্রমণ করা নয়, সরাসরি যুদ্ধ করা নয়, সরাসরি বকাঝকা করা নয়, সরাসরি মৌখিক প্রতিবাদ করা নয়, এই যে নীরব প্রতিবাদ, এই নীরব প্রতিবাদ অনেক সময় খুব শক্তিশালী হয়। শেখ মুজিবের আমলে একটা গল্প চাউর হয়ে গেছিল সারা বাংলাদেশে। গল্পটা হচ্ছে আল্লাহ তাআলা শয়তানকে খুঁজে পাচ্ছেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে শয়তান কোথায় আছে খুঁজে বের করো। ফেরেশতা খুঁজতে খুঁজতে একেবারে গলদঘর্ম হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত শয়তানকে পাওয়া গেল গণভবনে। তাও আবার শয়তান একটা সেক্রেটারিয়েট টেবিলের নিচে বসে বসে কার পা যেন টিপছে। তো পরে দেখা গেল শয়তান শেখ মুজিবুর রহমানের পা টিপছে। এই অবস্থাতে শয়তানকে জিজ্ঞাসা করা হলো, কিরে শয়তান, তুই এখানে কি করছিস? বলে যে আমার ওস্তাদের সেবা করছি। তোর ওস্তাদ কি করে হলো? বলে যে ওস্তাদ হয়েছে, আমি একবার মাত্র একজন লোককে বিপদগামী করতে পারি, বিভ্রান্ত করতে পারি, কিন্তু এই লোকটা একসঙ্গে 7.5 কোটি লোককে বিভ্রান্ত করে ফেলেছে। এইরকম, আমি এই গল্প যে সত্য বা মিথ্যা তা নয়, কিন্তু গল্পের মধ্য দিয়ে মানুষ যে প্রতিবাদ তৈরি করে এইটা বোঝানোর জন্য এই গল্পগুলো বলা। এবং সেই সময় আরো অনেক গল্প বেরিয়েছে, এগুলি আর না বলাই ভালো, সময়ও নষ্ট হবে। তো এখন যারা তরুণ তারা অনেকে হয়তো এইসব গল্পের সঙ্গে পরিচিত নয়, যার ফলে তারা ঠিক মানে এই ব্যাপারগুলো হয়তো ওইভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারবে না। তা আমি যেটা বললাম, এখান থেকে পড়ে শোনাচ্ছিলাম, অনুষ্ঠানে আসগর নাদিম সায়দ গণতন্ত্রকে বারবার বন্দী করে রাখা ব্যক্তিদের ধমক দিয়ে বলেন, মানলাম তোমরা অনেক শক্তিশালী, আর আমরা তোমাদের নাম নিয়ে তোমাদের নিন্দা করতে পারবো না। চিন্তা করো না, আমরা তোমাদের বিরুদ্ধে রূপক শব্দের ব্যবহার বাড়িয়ে দেব। তো লিখতে গিয়ে যখন পরিষ্কার করে খোলামেলা লেখা যায় না, তো রূপক শব্দ ব্যবহার করেও কিন্তু লেখা যায়, এবং রূপক শব্দ ব্যবহার করে প্রচুর লেখালেখি কিন্তু সাহিত্যে আছে। এই হুমকি প্রদানের পর পুরো লিটারেচার ফেস্টিভ্যাল করতালিতে গর্জে ওঠে। 3 দিন ব্যাপী লিটারেচার ফেস্টিভ্যালে ইকবাল দিবসের উপর সেশনে প্রফেসর ফতেহ মোহাম্মদ মালিক বলেন, আজ পাকিস্তানে যা কিছু হচ্ছে তা গণতান্ত্রিক তামাশা। গণতান্ত্রিক তামাশা। বাংলাদেশেও গণতান্ত্রিক তামাশা কিন্তু হয়, এটা আমরা অস্বীকার করতে পারবো না। ফ্যাসিজম যখন যেমন হয়, আবার এখানে গণতান্ত্রিক তামাশাও হয়, এবং আমাদেরকে বুঝতে হবে কোনটা ফ্যাসিবাদ, কোনটা স্বৈরাচার, আর কোনটা গণতান্ত্রিক তামাশা। এই গণতান্ত্রিক তামাশা যদি আমরা না বুঝতে পারি, অনেক সময় শাসকদের সূক্ষ্ম কৌশল, তাদের গদি রক্ষার সূক্ষ্ম কৌশল, শোষণের সূক্ষ্ম কৌশলগুলো আমরা বুঝতে পারবো না। এটাকে আমরা জনগণের রাষ্ট্র বলতে পারি না। এক প্রবীণ বুদ্ধিজীবীর মুখ থেকে বের হওয়া শব্দগুলো তরুণদের কাছে যেভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে, তাতে ওই সব ক্ষমতাবান ব্যক্তির জন্য ভাবনার বিষয় এটা যে বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাকে আল্লামা ইকবাল ও কায়েদে আজমের স্বপ্নের বাস্তবায়নের আখ্যা দিয়ে তারা কেবল জাতিকে নয়, বরং নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। এই লিটারেচার ফেস্টিভ্যালে উর্দু ভাষায় কবিদের পাশাপাশি পশতু, পাঞ্জাবি ও অন্য ভাষার কবিদের চোখের সামনে বসানো হয়েছিল।